তাহলে চলো এই যে অ্যালকিনের দ্বিতীয় নাম্বার প্রস্তুতি, এটা হচ্ছে অ্যালকোহলের ডিহাইড্রেশন। আচ্ছা, এইটা একদম সিমিলার মানে অ্যালকাইল হ্যালাইডের ওই ডিহাইড্রোহ্যালোজিনেশন ওটার মতোই। আচ্ছা, আমি সংক্ষেপে বলি যে কিভাবে সিমিলার। বলো, ওই জায়গায় আলফা কার্বন থেকে কি অপসারিত হইতো? ওখানে আলফা কার্বন থেকে অপসারিত হইতো হ্যালোজেন, আর এখানে জাস্ট হবে OH। আর বিটা কার্বন থেকে কি অপসারিত হইতো? হাইড্রোজেন। হ্যাঁ, এখানেও হাইড্রোজেন হবে। তাহলে জাস্ট মনে রাখার ব্যাপার হচ্ছে ওটার সাথে এটা ডিফারেন্সটা কই, এখানে আলফা কার্বন থেকে OH আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে। আচ্ছা আসো, তাহলে এটার মাঝেও দুইটা ভাগ থাকবে, একটা E1 বিক্রিয়া, E1 অপসারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে E2 অপসারণ বিক্রিয়া। চলো আমরা তাহলে আগে E1 নিয়ে কাজ করি, এবং একদম আগের মতোই E1 এ কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হবে, আগের মতোই E1 এ কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং এখানে কিন্তু শিফটিং দেখা লাগবে তোমার। আর E2 তে এক লাইনে বিক্রিয়া করে দিবা, এখানে শিফটিং দেখা লাগবে। আর E2 তে কি হচ্ছে, এক লাইনে বিক্রিয়া করে দিবা, জাস্ট এক ধাপ। ঠিক আছে, এক ধাপেই বিক্রিয়া শেষ। আচ্ছা, তাহলে চলো আমরা E1টা আগে দেখা শুরু করি। চলো তাহলে আমরা E1 দেখতেছি, অ্যালকোহলের ডিহাইড্রেশন, E1 বিক্রিয়া। আচ্ছা, তাহলে আসো একটা অ্যালকোহলের E1 অপসারণ বিক্রিয়া দেখি। ধরো CH3 CH, এখানে CH3 নিলাম, এই জায়গায় নিলাম OH। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জায়গায়, হ্যাঁ এবার যেহেতু আমার E1 অপসারণ বিক্রিয়া, আমাদেরকে মনে আছে যেখানে কি কি ইউজ করা হইতো? নিউক্লিওফাইলটা কেমন হবে? দুর্বল। তারপরে তাপমাত্রা কেমন হবে? উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এখানে দুর্বল নিউক্লিওফাইল আমাদের লাগবে। কিন্তু দেখবা এই জায়গায় উপরে লিখছে সালফিউরিক অ্যাসিড, H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড। আর উচ্চ তাপমাত্রা বলে এই জায়গায় মোটামুটি তোমরা যদি টেম্পারেচারের চিহ্ন দাও তাও চলবে, কোনো সমস্যা নাই। তোমাদের বইয়ে এরকম একটা টেম্পারেচার লেখা আছে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচারটা লেখা ভালো, যদি মনে না থাকে তুমি শুধু টেম্পারেচারের চিহ্ন দিবা, যেহেতু E1 বা অপসারণ বিক্রিয়া, এই জন্য উচ্চ তাপমাত্রা, বা একবারে ভাষা দিয়ে লিখতে পারো উচ্চ তাপমাত্রা। আচ্ছা, এখানে আর কি কি ইউজ করলে হয়? সালফিউরিক অ্যাসিডের বদলে আর কি কি ইউজ করলে হয়? তুমি চাইলে ফসফরিক অ্যাসিড ইউজ করতে পারো, H3PO4 গাঢ়। অথবা তুমি চাইলে আরও একটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে পটাশিয়াম বাইসালফেট, KHSO4। আচ্ছা, কথা হইলো যে আমরা তো জানি E1 এ দুর্বল নিউক্লিওফাইল ইউজ করা হয়, তাহলে এগুলো তো অ্যাসিড এক একটা দেখতেছি, তাহলে এটা কিভাবে দুর্বল নিউক্লিওফাইল হিসেবে কাজ করে? চলো আমরা মেকানিজমে সবাইগুলোর অ্যান্সার দিব, সমস্যা নাই। আচ্ছা আসো এবার আগে মেকানিজম, তাহলে আমরা একটু ধাপে ধাপে যাই। আসো প্রথম ধাপ, বলো ওখানে প্রথম ধাপে কি হইতো? E1 এ অ্যালকাইল হ্যালাইডে প্রথম ধাপে কি হইতো? কার্বন হ্যালোজেন বন্ধনটা ভেঙে যাইতো। আর এখানে আছে কার্বন অক্সিজেন বন্ধন। দেখো এই বন্ধনটা কিভাবে ভাঙে, দেখো ওখানে এক ধাপে বন্ধন ভেঙে যেত, পানি এসে দুটাকে আলাদা করে দিত, বাট এই জায়গায় না, একটু ধাপে ধাপে হয়। আমরা যদি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করি, দেখো কি হয়। ফার্স্টে প্রথমে এই সালফিউরিক অ্যাসিড যেহেতু একটা তীব্র অ্যাসিড, ও একটা হাইড্রোজেন আয়ন আর একটা বাইসালফেট আয়ন বানায়। যেহেতু ও একটা মানে তীব্র অ্যাসিড, অ্যাসিড সবসময় হাইড্রোজেন আয়ন দেয় আমরা জানি, একটা হাইড্রোজেন আয়ন আর একটা বাইসালফেট আয়ন বানায়। আচ্ছা, যেই হাইড্রোজেন আয়নটা দুইটার মধ্যে ছোট, অবভিয়াসলি হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নটা এবার পুরো দ্রবণের মাঝে ছোটাছুটি শুরু করে যে আমি কোথায় নেগেটিভ চার্জ পাবো। দেখো ওই যে আমাদের কি হচ্ছে, এই অক্সিজেনে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। ইলেকট্রন মানে তো নেগেটিভ জিনিস, তাই তো? তো এই হাইড্রোজেন আয়ন এখন এই অক্সিজেনের কাছে গিয়ে বলে, ভাই আমাকে ইলেকট্রন দাও। তাহলে কি করলো, এই অক্সিজেন এখন এই হাইড্রোজেন আয়নকে ইলেকট্রন দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বানাইলো, তারপর অক্সিজেন তার লোন পেয়ার ইলেকট্রনটা এই হাইড্রোজেন আয়নকে দিয়ে দিবে। তাহলে দেখো কি অবস্থা হলো অক্সিজেনের, CH3 CH, এখানে CH3। আচ্ছা দেখো এদিকে তাকাও, এই যে অক্সিজেন আগে থেকে ছিল এরকম, OH ছিল, এই একটা লোন পেয়ার একটা হাইড্রোজেনকে দিয়ে দিল, যেহেতু লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিছে এই জন্য অক্সিজেন নিজে এখন পজিটিভ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এরপরের ধাপে কি হয়, এই অক্সিজেন তার পজিটিভ চার্জকে আবার নিউট্রাল করার জন্য এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়। ঠিক আছে, আগে হাইড্রোজেনকে ইলেকট্রন দিল, পজিটিভ হয়ে গেল, তারপরে এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে এটা পানি হিসাবে বের হয়ে যায়। এটা জৈব যৌগে অনেক জায়গায় দেখবা, যে এই জিনিসটা অনেক জায়গায় দেখবা, এটাকে প্রোটোনেটেড অ্যালকোহল বলে। ঠিক আছে, যে একটা প্রোটন অ্যালকোহলে চলে আসছে, এই জন্য এটাকে বলে প্রোটোনেটেড অ্যালকোহল। তো এই জিনিসটা এবার পানি হিসাবে বের হয়ে যায়। তাহলে আমরা এই যে মাইনাস পানি দিলাম, পানি হিসেবে পুরোটা বের হয়ে গেল, এই কার্বনটা পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে CH3 CH CH3, এই যে পজিটিভ, এই যে দেখো কি তৈরি হলো, এবার কার্বোক্যাটায়ন তৈরি হলো। এটাই আসলে প্রথম ধাপ, এই পুরোটা মিলেই আসলে এই বিক্রিয়ার প্রথম ধাপ। ঠিক আছে, এরপরে আমরা শিফটিং দেখবো এই জায়গায়। বাট দেখো আপাতত আমরা তো শিফটিং হচ্ছে না এখানে, কারণ 2 ডিগ্রি, পাশের কার্বনটা তো 1 ডিগ্রি, তাহলে শিফটিং হবে না। এরপরের ধাপ তো সহজ, এরপরের ধাপে কি হয়, ওই যে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিতে আসে, দুর্বল নিউক্লিওফাইল। এখন আসো এই যে দুর্বল নিউক্লিওফাইল কে, দেখো। আচ্ছা, এই জায়গায় আমরা কি জানি, যে যদি অ্যাসিডটা সবল হয়, এটাকে তো অ্যাসিড বলে, অ্যাসিড, আর যেটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করার পর, অ্যাসিড হাইড্রোজেন আয়ন ত্যাগ করার পর যেটা থাকে সেটাকে কি বলে, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। এটাকে কি বলে, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আছে এখানে তো জায়গা হচ্ছে না, আমরা এই জায়গায় লিখি, এইটা হচ্ছে অনুবন্ধী ক্ষার।
তাহলে অ্যাসিডটা যদি সবল হয় তার অনুবন্ধী ক্ষারটা কেমন হয়? দুর্বল। হ্যাঁ, এইটাই সেই দুর্বল নিউক্লিওফাইল, এইটাই হচ্ছে সেই দুর্বল নিউক্লিওফাইল। এই দুর্বল নিউক্লিওফাইলটা এবার বিটা কার্বনে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে আলফা, এই যে এই দুইটা হচ্ছে বিটা। এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে চলে আসবে, দুর্বল নিউক্লিওফাইলটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন টেনে নিয়ে চলে আসবে। তাহলে একটা যদি হাইড্রোজেন নিয়ে নেয় তাহলে আমাদের যে কোনো একটা কার্বন থেকে নাও সমস্যা নাই, তাহলে আমাদের প্রোডাক্ট হচ্ছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH3। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমরা এখানে লিখতেছি যে CH2 ডাবল বন্ড CH, এদিকে CH3। ঠিক আছে, আর দেখো এই যে মাঝখানে একটা পানি বের হয়ে গেছিলো, ওই পানিটা আমরা এই জায়গায় দিয়ে দিব। পানি একটা বের হয়েছিল, এই যে পানি গেল। তাহলে আমরা এই যে E2 মানে এখানে অপসারণ বিক্রিয়াটা আমরা এই যে মাঝের এতগুলো স্টেপারের পরে আমরা লিখবো না, আমরা যখন একবারে প্রথম ধাপে আমরা OH-টাকে বের করে দিয়ে এই কার্বনে পজিটিভ চার্জ দিব, তারপরে দেখবো যে শিফটিং হয় কিনা, তারপরে বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। তাহলে তাকাও এদিকে, ধরো আমি বললাম যে একটা অ্যালকোহল দিল, এই যে OH, হ্যাঁ এটার বললো যে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর সাথে দিয়ে দিল উচ্চ তাপমাত্রা। এটার E1 অপসারণ বিক্রিয়া করে দেখাও। তুমি এটা দেখেই কিন্তু বুঝতে পারতেছো এটা E1 অপসারণ, কারণ এই যে এখানে একটা দুর্বল নিউক্লিওফাইল প্রডিউস হয়, HSO4-, এই যে দুর্বল নিউক্লিওফাইল, সাথে আছে উচ্চ তাপমাত্রা। তাহলে একবারে আমরা প্রথম ধাপে কি করব, একবারে আমরা তো জানি যে এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন আসে, তারপরে প্রোটনেটেড অ্যালকোহল হয়, তারপরে পানি চলে যায়, অত আমরা লিখবো না। আর আমরা একবারে কি করব, এখান থেকে একবারে এক ধাপেই আমরা এখান থেকে একটা কার্বোক্যাটায়ন বানাই ফেলবো। এই OH-টা চলে গেল হাইড্রোজেন আয়নের সাথে, পানি হিসেবে বের হয়ে গেল। এই যে একটা হাইড্রোজেন আয়ন আসছে আর একটা পানি বের হয়ে গেছে। ঠিক আছে, আমরা এমনি একবারে লিখে দিলাম, তারপরে এখান থেকে কি হলো, পজিটিভ চার্জ আসলো। এই যে এতটুকু ধাপ, এই যে আমাদের এতটুকু ধাপ একবারে লিখছি। ঠিক আছে, এইটুকু ধাপ একবারে লিখছি, অত লেখার আমাদের আর সময় নাই। আচ্ছা, এইবার যে কার্বোক্যাটায়ন হয়েছে এখানে আমরা শিফটিং করব। দেখো, তাহলে যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা হচ্ছে 1 ডিগ্রি, তার পাশের কার্বনটা দেখা যাচ্ছে 3 ডিগ্রি। তার মানে কি হচ্ছে, এখানে শিফটিং হবে। কি শিফট হবে তাকাও, এই যে মিথাইল আছে, আবার মিথাইল আছে, আবার এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে অবভিয়াসলি কি শিফট হবে, হাইড্রাইড শিফট, 1,2 হাইড্রাইড শিফট। তাহলে এই যে হাইড্রাইড শিফট হয়ে গেল, তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ চলে আসবে। এই যে পজিটিভ চার্জ চলে আসলো এই কার্বনে। এখন কি হচ্ছে, যে এই কার্বনে পজিটিভ চার্জ ওটা হচ্ছে আলফা, আর তার সাথে সরাসরি যুক্ত কার্বনগুলোকে কি বলবো, বিটা কার্বন। এই যে বিটা কার্বন, তাহলে যে কোনো একটা বিটা কার্বন থেকে, যেহেতু 3টা বিটা কার্বন এখানে সমান সংখ্যক হাইড্রোজেন, তাহলে যে কোনো একটা বিটা কার্বন থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করে দিই। তাহলে এই যে একটা বিটা কার্বন থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করলাম, আর সাথে লিখবো এই জায়গায় 1 অণু পানি। এই তো হয়ে গেল কাহিনী। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আরও একটা লাস্ট আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা ধরো এবার হ্যাঁ এই এক্সাম্পলটা দিছে, এবার আমরা সালফিউরিক অ্যাসিডের বদলে ফসফরিক অ্যাসিডও ইউজ করতে পারি এখানে, বা ওই যে পটাশিয়াম বাইসালফেট ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। ধরো বলে দিল 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ঠিক আছে, দেখো আবার আমরা আরেকটা করতেছি। আচ্ছা তাহলে প্রথম ধাপে কি হয়, যে আমরা হ্যাঁ একবার এখান থেকে OH-টাকে পানি হিসাবে বের করে দিব। একটা হাইড্রোজেন আয়ন আসে আর 1 অণু পানি বের হয়ে যায়, 1 অণু পানি বের হয়ে যায়, আর এখান থেকে কি হচ্ছে, এই যে এই বন্ধনটা এমনি ভেঙে যায়। তাহলে এই জায়গায় OH বের হয়ে গেল, এই যে আমাদের এই কার্বনে চলে আসতেছে পজিটিভ চার্জ, এই হইল। তাহলে এই যে পজিটিভ চার্জ আছে, তারপরে কি হয়, এখানে শিফটিং দেখবো এবার। তাহলে এই যে যেই কার্বনে পজিটিভ চার্জ ওই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। এই যে এই কার্বনটা দেখো সরাসরি দুইটার সাথে যুক্ত, তার মানে ওইটা 2 ডিগ্রি কার্বন। আর তার পাশের কার্বনটা কয় ডিগ্রি, হ্যাঁ একদম সরাসরি 4টার সাথে যুক্ত, দেখছো, তার মানে এটা আসলে 4 ডিগ্রি কার্বন, কোয়াটারনারি কার্বন। তাহলে অবভিয়াসলি এখানে শিফটিং হবে। কি শিফট হবে, এই যে দেখো মিথাইল আছে, আবার মিথাইল আছে, আবার মিথাইল আছে, তাহলে মিথাইল ছাড়া যেহেতু কিছুই নাই, তাহলে তো ওইটাই শিফট করা লাগবে। তাহলে 1,2 মিথাইল শিফট, এই যে মিথাইল শিফট। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা মিথাইলকে ধরে নিয়ে যে এই জায়গায় লাগাই দিলাম, এই 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 ঠিক আছে, এই যে আমরা একটা মিথাইলকে নিয়ে এসে এখানে লাগাই দিলাম, আর এই কার্বনটা এখন পজিটিভ হয়ে গেল। আচ্ছা তাহলে এখন দেখো যে আমাদের যেই কার্বনে পজিটিভ চার্জ ওটা কত, ওটা হচ্ছে আলফা কার্বন, আর তার সাথে সরাসরি যুক্তগুলো এই যে একটা বিটা, এই যে একটা বিটা, এই যে আরও একটা বিটা। তাহলে তোমরাই বলো কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে। হ্যাঁ এই যে মাঝের এই বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে, তাহলে এদের মাঝে আমরা ডাবল বন্ড দিয়ে দিব, এটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে এটাই তো সাইজেফ বলে গেছে, এই যে আমাদের এই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইজেফ প্রোডাক্ট। আর হফম্যান প্রোডাক্ট কোনটা হবে চাইলে লিখতে পারো, এই যে অন্য আরেকটা যে বিটা কার্বন, এই দুটার মাঝে যে কোনো একটা থেকে অপসারণ করে দাও। হ্যাঁ ওই দুটার মাঝে যে কোনো একটা থেকে অপসারণ করে দাও, তোমার ইচ্ছা। এই যে এইটা হবে আমাদের হফম্যান প্রোডাক্ট। আর সাথে তো আছেই, সাথে তো পানি আছে।
পানি তো আমাদের আছেই। ঠিক আছে, তাহলে এই তো গেল মোটামুটি আমাদের E1 অপসারণ বিক্রিয়া অ্যালকোহলের। সিমিলার জিনিস এখন চলো E2 অপসারণ বিক্রিয়া। তাহলে E2 অপসারণ বিক্রিয়া যখন পড়বো কোনো কথাই নাই, এক ধাপেই বিক্রিয়া হয়ে যাবে। চলো E2 এবার দেখব। আচ্ছা, তাহলে এবার অ্যালকোহলের E2 অপসারণ বিক্রিয়া। আচ্ছা, E2 অপসারণ বিক্রিয়ায় ওই সবল নিউক্লিওফাইল ইউজ করা লাগবে, আর এখানে এক ধাপেই বিক্রিয়া শেষ। এখানে এক ধাপে বিক্রিয়া শেষ। আর মনে রাখা লাগবে এই জায়গায় ইউজ হয় হচ্ছে তোমার, আচ্ছা আগে প্রভাবকগুলো লিখে দিই। প্রভাবক হিসেবে কি ইউজ হয়, বা এগুলোকে নিরোধক বলাটাই ভালো, প্রভাবক না বলে নিরোধক বলাটা ভালো, কারণ পানি বের করে নিয়ে আসে। আচ্ছা, কি কি ইউজ করা যায়? তুমি চাইলে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ইউজ করতে পারো, এটাকে অ্যালুমিনা বলে, অ্যালুমিনা বলে আর কি, অ্যালুমিনা। তুমি চাইলে থোরিয়া পাউডার ইউজ করতে পারো, THO2, এটাকে বলে থোরিয়া পাউডার, থোরিয়া পাউডার এটা ইউজ করতে পারো। অথবা তুমি চাইলে গ্লিসারিনও ইউজ করা যায়, গ্লিসারিনও নিরোধক হিসেবে ইউজ করা যায়। গ্লিসারিন যে নিরোধক এটা কিন্তু তোমরা জানো, হ্যাঁ তোমরা হচ্ছে গ্লিসারিন ইউজ করছো অনেকে, তো গ্লিসারিন কিন্তু নিরোধক, হ্যাঁ এটাও ইউজ করা যায়। এটাও কি হচ্ছে আমাদের E2 অপসারণ বিক্রিয়া দেবে যে কোনো একটা, তবে সবচেয়ে বেশি এটা ইউজ করা হয়। আর যেহেতু অপসারণ বিক্রিয়া, তাহলে অবভিয়াসলি এর সাথে কিন্তু টেম্পারেচার বেশি দেওয়াই লাগবে। অপসারণ বিক্রিয়া মানে E1 E2 দুইটাতেই টেম্পারেচার বেশি। তো এই টেম্পারেচারটা অনেক বইয়ে লিখছে, এক এক জায়গায় এক রকম লিখছে, অনেক জায়গায় লিখছে 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস। চাইলে মনে রাখতে পারো, আর দরকার হলে কি করবা, শুধু টেম্পারেচারে চিহ্ন দিয়ে দিবা, সমস্যা নাই, মনে যদি না থাকে কোনো প্যারা নাই। তাহলে এবার এসো আমরা একটা অ্যালকোহলের E2 অপসারণ বিক্রিয়া দেখি। ধরো বললাম CH3 CH2OH, ঠিক আছে, হ্যাঁ জাস্ট উপরে বলে দিছে অ্যালুমিনা Al2O3, এটা নিরোধক সাথে টেম্পারেচার। আচ্ছা, আমরা মেকানিজম দেখতেছি না আসলে, মেকানিজম দেখলে বুঝতে যে হ্যাঁ এটা আসলে সবল নিউক্লিওফাইলের মতোই কাজ করতেছে। আমরা মেকানিজম দেখতেছি না, দেখো যে জাস্ট কিছুই না, আলফা কার্বন থেকে OH আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন, আলফা থেকে OH আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। দেখো তাহলে OHটা যেই কার্বনে যুক্ত আছে ওইটা হচ্ছে আলফা কার্বন, আর তার সাথে সরাসরি যুক্তটা হচ্ছে বিটা কার্বন। এই যে আলফা কার্বন থেকে OH আর একটা হাইড্রোজেনকে যদি আমরা নিচের দিকে লিখে দিই, এই যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে, শেষ, একদম খুবই সহজ। এটা এই H আর OH মিলে এখনো পানি বানাবে, আর এই যে আমাদের কার্বন আর এই কার্বন এদের মাঝে একটা ডাবল বন্ড হয়ে যাবে, এই CH2 ডাবল বন্ড CH2, একদম এক লাইনে বিক্রিয়া শেষ। এটা এখানে শিফটিং দেখারও কোনো ঝামেলা নাই। আচ্ছা ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, চাইলে তো অনেক এক্সাম্পল দেওয়া যায়, ধরো আমি আরেকটা এক্সাম্পল দিলাম, এখানে এবার OH থাকলো, ঠিক আছে, হ্যাঁ বলে দিল অ্যালুমিনা Al2O3, এখানে টেম্পারেচার। তাহলে কি করবা, একদম সহজ বিক্রিয়া, OHটা যেই কার্বনে যুক্ত আছে ওটা হচ্ছে আলফা কার্বন, তার সাথে সরাসরি যুক্তটা হচ্ছে বিটা কার্বন। OHটা যে কার্বনে ওটা আলফা, তার সাথে সরাসরি যুক্ত বিটা। তাহলে আলফা কার্বন থেকে OH আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নাই করে দাও, তাহলে এদের মাঝে একটা কি বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড। এই সাথে এই জায়গায় এখনো, ঠিক আছে বুঝতে পারলাম, আলফা কার্বন থেকে OH আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন। আরও একটা যদি এক্সাম্পল দিই, লাস্ট এক্সাম্পল আমাদের E2 থেকে, ধরো বললাম যে এই জায়গায় এরকম, ঠিক আছে, এইটার আমাদের E2 অপসারণ বিক্রিয়া বলে দিছে অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে উচ্চ তাপমাত্রা। আচ্ছা তাহলে কি করবা, হ্যাঁ এই যে আমাদের আলফা কার্বন এইটা, কারণ OHটা যে কার্বনে যুক্ত ওইটা হচ্ছে আলফা কার্বন, আর তার সাথে সরাসরি যুক্তগুলো হচ্ছে বিটা কার্বন, ঠিক আছে, এই যে আলফা কার্বন একটা আর বিটা কার্বন হচ্ছে দুইটা। তাহলে কোন বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে ওটা হবে মেজর, তাহলে এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, আর এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে তিনটা, তাহলে এদের মাঝে ডাবল বন্ড দিলে ওটা মেজর প্রোডাক্ট। তাহলে এই যে এটা হচ্ছে মেজর, বা এটাকে বলবো সাইজ এফ প্রোডাক্ট। আচ্ছা মেজর প্রোডাক্ট বা সাইজ এফ প্রোডাক্ট। আর একটা হচ্ছে এই যে আমাদের এই বিটা কার্বন হাইড্রোজেন বেশি, তাহলে এদের মাঝে যদি অপসারণ করে দিই, সরি, এই যে এটা হচ্ছে আমাদের হফম্যান প্রোডাক্ট, এইটাই হচ্ছে মাইনর প্রোডাক্ট, সাথে আছে এখনো পানি, গেল। তাহলে এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে E1 বিক্রিয়া আর E2 বিক্রিয়া অ্যালকোহলের ডিহাইড্রেশন। তাহলে আমরা অ্যালকোহল থেকেও অ্যালকিন পাইতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকিন পাইতে পারি। তো এরপরে চলো অ্যালকাইল ডাই হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন পাবো এটা দেখবো এবার। আচ্ছা চলো এরপরের প্রস্তুতি আমাদের অ্যালকাইল ডাই হ্যালাইড থেকে অ্যালকিন। তো এই প্রসেসটাকে ডিহ্যালোজিনেশন বলে, এটাকে বলে ডিহ্যালোজিনেশন। আচ্ছা ডিহ্যালোজিনেশন কেন বলে, কারণ এখান থেকে আসলে হ্যালোজেন অপসারিত হয়। আগের বার কি হইতো, অ্যালকাইল হ্যালাইডে ডিহাইড্রোহ্যালোজিনেশন ছিল, কারণ হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়। তারপর অ্যালকোহলে ছিল ডিহাইড্রেশন, কারণ পানি অপসারিত হয়। আর এই জায়গায় ডিহ্যালোজিনেশন মানে আসলে এই হ্যালোজেন অপসারিত হয়, এটা মানে আসলে
হ্যালোজেনের অণু অপসারিত হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন ডিহ্যালোজিনেশন প্রক্রিয়াটা কেমন তার আগে তোমাদের বলি যে অ্যালকাইল ডাইহ্যালাইড যেটা, এটা কিন্তু আবার দুই রকম হয়। অ্যালকাইল ডাইহ্যালাইড এটা দুই রকম হইতে পারে। একটাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড, এটা তোমরা জেনে আসছো হয়তো। একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড আর একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড। আচ্ছা, এটা অনেক সময় মনে রাখতে একটু প্রবলেম হয়, আমি শর্টকাটে বলে দিই। তোমরা মনে রাখবা এই যে ভিসিনাল, এই ভিসিনালের যে ভিস আছে, এই ভিস মানে আসলে ভিন্ন, ঠিক আছে? ভিসিনালের এই যে ভি ফর ভিন্ন এমনি মনে রাখবা, ভিসিনালে ভি আছে, ভিন্নতেও ভি আছে। সো ভিসিনাল মানে হচ্ছে ভিন্ন ভিন্ন কার্বন। এই যে ভিসিনাল মানে হচ্ছে কি ভিন্ন ভিন্ন কার্বন। তাহলে সোজা কথা, ভিসিনাল ডাইহ্যালাইডে ভিন্ন কার্বনে হ্যালোজেন থাকে। এবং এই ভিন্ন কার্বন দুইটা আসলে পাশাপাশি দুইটা কার্বন, পাশাপাশি দুইটা ভিন্ন কার্বনে হ্যালোজেন থাকে। আর এই যে জেমিনালের যে জেম, এই জেম মানে আসলে একই, জেম মানে আসলে একই। তার এটা আসলে যে একই কার্বনে হ্যালোজেন থাকে, একই কার্বনে দুটি হ্যালোজেন থাকে। আসলে তো যেহেতু ডাইহ্যালাইড, তাহলে দুইটা হ্যালোজেন, এখানে দুটি লিখে নাও। হ্যাঁ, ভিন্ন কার্বনে দুটি হ্যালোজেন থাকে, ভিন্ন কার্বনে দুটি হ্যালোজেন থাকে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল যদি দিই, দেখো যে আমাদের যদি ভিসিনাল ডাইহ্যালাইড হয়, তাহলে এই যে কার্বন এদিকে ধরো CH3 আছে, এই যে পাশাপাশি দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে আমাদের কি হচ্ছে হ্যালোজেন। এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড, কারণ ভিন্ন কার্বনে হ্যালোজেন আছে, একই কার্বনে নাই। আর যদি একই কার্বনে থাকে তখন সেটা হচ্ছে জেমিনাল। এই যে একই কার্বনে ধরো দুইটা হ্যালোজেন, এই যে CH3, এটা একটা জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড বলে, এটাকে ভিস ডাইহ্যালাইড বলে, ঠিক আছে? তাহলে ভিসিনাল আর জেমিনাল ব্যাপারটা বুঝলা। ভিসিনাল মানে হচ্ছে ভিন্ন কার্বন, পাশাপাশি দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে হ্যালোজেন থাকবে। আর জেমিনাল মানে হচ্ছে একই কার্বনে থাকবে। আচ্ছা, এটা যখন বুঝলা ভাই, তাহলে এবার আসো যে এই দুইটা থেকেই আমাদের অ্যালকিন প্রস্তুত করা যায়। আমরা এটা থেকেও করতে পারবো, এটা থেকেও করতে পারবো। এবং যেটা ইউজ করা লাগবে এটা হচ্ছে জিঙ্কের গুঁড়া ইউজ করা লাগবে। তোমরা একটা কথা এখানে লিখে নাও যে জৈব যৌগে, কোনো একটি জৈব যৌগ থেকে জোর সংখ্যক পরিমাণ হ্যালোজেন অপসারণের ক্ষেত্রে জিঙ্কের গুঁড়া ব্যবহৃত হয়। কি লিখবা? কোনো একটি জৈব যৌগ থেকে জোর সংখ্যক পরিমাণ হ্যালোজেন অপসারণে, কোনো একটা জৈব যৌগ থেকে জোর সংখ্যক পরিমাণ হ্যালোজেন অপসারণে জিঙ্ক ইউজ করা হয় বা জিঙ্কের গুঁড়া ব্যবহৃত হয়, জিঙ্ক ডাস্ট। আচ্ছা, কিভাবে বিক্রিয়া হবে দেখো। আমরা আগে ভিসিনাল ডাইহ্যালাইডটা দেখি, চলো। ভিসিনাল ডাইহ্যালাইড থেকে, ভিস ডাইহ্যালাইড থেকে, আচ্ছা, এখান থেকে আমরা অ্যালকিন বানাবো। দেখো এবার ধরো আমরা একটা নিলাম ভিসিনাল ডাইহ্যালাইড, কার্বন, এই যে হ্যালোজেন। এখানে যে কোনো হ্যালোজেন ইউজ করলেই হয়। তুমি চাইলে ব্রোমিন ইউজ করতে পারো, তুমি চাইলে ক্লোরিন ইউজ করতে পারো, আয়োডিন ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। যে কোনো একটা হ্যালোজেন ইউজ করলেই হয়। আচ্ছা, এদিকে দিলাম CH3 হ্যালোজেন। এটা আমাদের একটা ভিসিনাল ডাইহ্যালাইড, তাই তো? আচ্ছা, আমরা এই জায়গায় জিঙ্কের গুঁড়া ইউজ করলাম বা জিঙ্ক ডাস্ট ইউজ করলাম। এটা ইউজ করলে কি হয়, আমরা যদি ছোট করে একটু মেকানিজম বলি, তোমাদের মেকানিজম লাগবে না আসলে, যদি ছোট করে বলি, আমি কিন্তু তোমরা যারা ক্লাস করছো আগে অ্যালকেনের, মানে ভিডিও ক্লাসে যারা করছো ইউটিউবে, তারা দেখছো আমি সবসময় বলে আসছি, কোনো একটা জৈব বিক্রিয়ায় যখনই ধাতু ইউজ করা হয়, ধাতুর একমাত্র কাজ হচ্ছে ইলেকট্রন দেওয়া। এটা উডস বিক্রিয়ায় দেখছো, তারপরে তোমার আরও অনেক জায়গায় দেখছো, যে উডস বিক্রিয়ার আগে সোডা লাইম বিক্রিয়া, অনেক জায়গায় দেখছো এরকম, যে এই জায়গায় কি হচ্ছে, ধাতুর একমাত্র কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এই জায়গায় যেহেতু জিঙ্ক ধাতু আছে, ও সবার আগে কি করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়। এই দুইটা ইলেকট্রন জিঙ্ক ধাতু ত্যাগ করে দেয়। তো এই দুটো ইলেকট্রন এখন পুরো ওই যে পাত্রের মাঝে ছোটাছুটি করতেছে, আমি কোথায় পজিটিভ চার্জ পাবো সেখানে যুক্ত হব। ইলেকট্রন ছোটাছুটি করতেছে, পজিটিভ চার্জটা কোথায় আছে, এই যে এই কার্বনটা আর এই কার্বন, এই দুটা ডেল্টা পজিটিভ। কারণ কি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, কার্বনের হ্যালোজেনের মাঝে হ্যালোজেনের বেশি আর কার্বনের কম, এই জন্য এই কার্বন দুইটা ডেল্টা পজিটিভ হয়ে গেছে। এখন কি হয়, এই দুইটা ইলেকট্রন এই দুইটা কার্বনকে গিয়ে বলে যে ভাই তোমরা পুরোপুরি পজিটিভ হয়ে যাও, তোমাদের সাথে যুক্ত হতে পারবো। তাহলে ঠিক আছে, পুরোপুরি যদি পজিটিভ হও তাহলে আমি তোমাদের লাস্টের সেলে ঢুকতে পারবো। এই জন্য কি হয়, এই যে এই যৌগটা, এই দুইটা বন্ধন, এই যৌগের এই দুইটা বন্ধনের বিষম ভাঙন হয় এই ইলেকট্রনের ছোটাছুটির কারণে। তাহলে এই যে CH3 কার্বন, উপরে হাইড্রোজেন, এই যে উপরে হাইড্রোজেন, তাহলে এই কার্বনটা হয়ে গেল পজিটিভ, এটাও হয়ে গেল পজিটিভ, আর এখান থেকে CH3। আর দুইটা হ্যালোজেন কিন্তু দুইটা হ্যালাইড আয়ন হিসেবে অপসারিত হয়ে গেছে, দুইটা হ্যালাইড আয়ন চলে গেছে। আচ্ছা, তাহলে দেখো এই যে দুইটা কার্বন পজিটিভ হয়ে গেছে, ইলেকট্রনের তো এখন মোক্ষম সুযোগ। সে কি করবে, এই যে এই কার্বনে একটা ইলেকট্রন এসে ঢুকবে, এই কার্বনে আরেকটা ইলেকট্রন এসে ঢুকবে, এই পজিটিভ কার্বনে আরেকটা ইলেকট্রন এসে ঢুকবে, দুইটা ইলেকট্রন দুইটা কার্বনে ঢুকে যাবে। তাহলে বলো তো এটার কি অবস্থা হচ্ছে, যে CH3 কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3 ছিল। তাহলে দেখো
একটা পজিটিভ চার্জ মানে কিন্তু আসলে একটা ফাঁকা পি অরবিটাল। একটু চিন্তা করো তাহলে বুঝবা। একটা পজিটিভ চার্জ মানেই হচ্ছে একটা কার্বনের পি অরবিটাল ফাঁকা আছে, ওখান থেকে ইলেকট্রন চলে আসছে। তাহলে ওই জায়গায় যদি একটা করে ইলেকট্রন ঢোকে তার মানে কি হয়ে যাবে, এগুলো ডট হয়ে যাবে। একটা করে ইলেকট্রন আমরা ডট ডট দিয়ে দেখাচ্ছি। এই যে পাশাপাশি দুইটা ডট হইলো, এই দুইটা ডট মিলে এখন একটা বন্ধন বানাই ফেলবে। এই দুইটা ডট মিলে কি হচ্ছে, একটা বন্ধন বানাই ফেলবে। এটা কি হয়ে গেল, অ্যালকিন। বুঝতে পারছো? আসলে বিক্রিয়াটা এইভাবে হয় টোটাল। তো তোমরা চাইলে এমনি মনে রাখতে পারো যে আসলে, আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ এই যে ডট হওয়ার পরে যে দুইটা হ্যালাইড আয়ন থাকলো, এই দুইটা হ্যালাইড আয়ন কিন্তু এই যে জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+-এর সাথে দুইটা হ্যালাইড আয়ন গিয়ে যুক্ত হয়। যখনই এই যে হ্যালাইড আয়ন দুটো অপসারিত হইলো, এই দুইটা হ্যালাইড আর জিঙ্ক 2+ মিলে আবার এই জায়গায় জিঙ্ক ডাই হ্যালাইড বানায়। তার মানে আলটিমেটলি প্রোডাক্ট হচ্ছে CH3 C++C, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এদিকে CH3, আর এর সাথে থাকবে জিঙ্ক ডাই হ্যালাইড। ঠিক আছে। আচ্ছা, মাঝে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা চাইলে একবার এমনি ভাবতে পারো যে আসলে কি হয়, যে এই দুইটা হ্যালোজেন জিঙ্কের সাথে মিলে জিঙ্ক ডাই হ্যালাইড বানায়। এই কার্বনের এক হাত ফাঁকা হইলো, এই কার্বনের এক হাত ফাঁকা হইলো, এদের মাঝে একটা ডাবল বন্ড হয়ে যায়। এটা শর্টে ভাবার একটা উপায়, কিন্তু বিক্রিয়াটা আসলে হয় এভাবে। ঠিক আছে, শর্টে কেমনি ভাবা আবার বলতেছি যে হ্যাঁ এই দুইটা হ্যালোজেনকে জিঙ্ক গিয়ে নিয়ে আসবে, তাহলে এই যে জিঙ্ক ডাই হ্যালাইড হবে, আর এই কার্বনের এক হাত ফাঁকা, এই কার্বনের এক হাত ফাঁকা, এদের মাঝে একটা কি হয়ে যাবে, দ্বিবন্ধন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তো গেল আমাদের ভিসিনাল ডাই হ্যালাইড থেকে। তাহলে এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়। আচ্ছা, তাহলে চলো আরেকটা এক্সাম্পল দিই ভিসিনাল ডাই হ্যালাইড থেকে অ্যালকিন। ধরো তোমাকে এরকম কোশ্চিন দিতে পারে একদম, ধরো এরকম বলে দিল যে ভিসিনাল ডাই হ্যালাইড থেকে ধরো এরকম একটা অ্যালকিন বলে দিল, হ্যাঁ বললো এটি প্রস্তুত করো, ভিসিনাল ডাই হ্যালাইড থেকে এই অ্যালকিনটা প্রস্তুত করো। ঠিক আছে, এরকম কোশ্চেন দিতেই পারে, বলা যায়। তাহলে হ্যাঁ খুবই সহজ জিনিস, একদম খুবই সহজ জিনিস। জাস্ট কি হচ্ছে যে আমরা জানি যে ডাবল বন্ড যেখানে থাকে ওখানে তো আগে হ্যালোজেন ছিল। তাহলে আমরা যদি বিক্রিয়াটা দেখি যে হ্যাঁ এটার অ্যান্সার কেমন হবে। আচ্ছা, তোমরা আগে কোশ্চেনটা তুলে নিছো তো, যে ভিসিনাল ডাই হ্যালাইড থেকে এই অ্যালকিনটি প্রস্তুত করো। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে, জাস্ট হ্যাঁ এই দুইটা কার্বনে আমরা যদি হ্যালোজেন যুক্ত করে দিব পাশাপাশি, শেষ, একদম কিছুই না। জাস্ট তাহলে জাস্ট কি হচ্ছে, এখানে একটা হ্যালোজেন, ধরো তোমরা ক্লোরিন দিতে পারো চাইলে, ক্লোরিন দিলাম, আবার এদিকে আরও একটা হ্যালোজেন, এই জাস্ট আর কিছুই না। এটা হচ্ছে সেই ভিসিনাল ডাইহ্যালাইড। আমরা সাথে ইউজ করে দিব জিঙ্কের গুঁড়া বা জিঙ্ক ডাস্ট। এটা যদি দেই তাহলে এই হ্যালোজেন আর এই হ্যালোজেন, এই দুইটা জিঙ্কের সাথে মিলে বানাবে কি, জিঙ্ক ডাইহ্যালাইড বা জিঙ্ক ক্লোরাইড আর কি। আর এই যে এই কার্বন দুইটার একটা করে হাত ফাঁকা, এদের মাঝে একটা ডাবল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাবল বন্ড, এই যে আমাদের তৈরি হয়ে গেল অ্যালকিন। ঠিক আছে, তাহলে খুবই সহজ জিনিস, এগুলো নিয়ে আর কিছু বলার কিছু নাই। আচ্ছা চলো এবার জিমিনাল ডাইহ্যালাইড থেকে কিভাবে হয়। আচ্ছা, তো মনে রাখা লাগবে যে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে যখন আমরা অ্যালকিন তৈরি করছি, ওই অ্যালকিনে কিন্তু দেখো কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। এই যে দেখো এখানে কয় কার্বন ছিল, 1 2 3 4 5 6, এখানেও দেখো 6 কার্বনই আছে, 1 2 3 4 5 6, 6 কার্বনের ভিসিনাল ডাইহ্যালাইড, 6 কার্বনের অ্যালকিন। কিন্তু যখন জেমিনাল ডাইহ্যালাইড থেকে বানাবো, এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। জেমিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা কিভাবে হয় দেখো, এসো এবার জেম ডাইহ্যালাইড থেকে অ্যালকিন। আচ্ছা ধরো আমরা এবার এই যে একই কার্বনে দুইটা হ্যালোজেন নিলাম, একই কার্বনে দুইটা হ্যালোজেন, এখানে CH3 দিলাম, এবার ইউজ করে দিছি জিঙ্ক ডাস্ট। এবার একটু ভালো করে বোঝার ট্রাই করো। দেখো আমরা কিন্তু মেকানিজমটা জানি যে কিভাবে হয়, যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ওই দুইটা ইলেকট্রন এসে দুইটা বন্ধনকে ভেঙে ফেলে, তাই তো? তাহলে এই জায়গায় ভালো করে একটু তাকাও, তাহলে কি হচ্ছে, ফার্স্টে এই দুইটা বন্ধন ভেঙে যায়। তাহলে এই দুটো যদি বন্ধন ভেঙে যায়, এই কার্বনের কয় হাত ফাঁকা হবে, 2 হাত ফাঁকা, তাই তো? আচ্ছা তাহলে আমরা এমনিই ভাবি যে হ্যাঁ জিঙ্ক দুইটা ক্লোরিনকে নিয়ে গেছে, এই কার্বনের 2টা হাত ফাঁকা হয়েছে। কার্বন এই যে এর 2টা হাত ফাঁকা, 2টা হাতকে আমরা নিচের দিকে দেখাইলাম। ঠিক আছে, এটা এইটুকু তো বুঝতে সমস্যা নাই, জিঙ্ক 2টা ক্লোরিনকে নিয়ে গেছে। আচ্ছা এবার কি হয়, এটা কিন্তু কারোর সাথে এখন বন্ধন বানাইতে পারতেছে না, এই 2 হাত এখন কার সাথে বন্ধন বানাবে, কার্বন তো একটা। আসলে কি হয়, এটার এই জায়গায় 2 অণু লাগে। যদি তুমি 2 অণু দাও, তাহলে এটার আরও 1 অণু আছে এরকম, দেখো আরও 1 অণুকে আমরা ঠিক এইভাবেই ভাঙলাম, এই 2টা ক্লোরিনকে জিঙ্ক নিয়ে গেল, তাহলে ওই কার্বনেরও কি হচ্ছে, ওই অণুর ওই কার্বনের এরকম 2টা হাত ফাঁকা আছে। হ্যাঁ এই যে এই 2 হাত আর এই 2 হাত, এরা উপর নিচে মিলে যায়, এরা পরস্পর মিলে যায়, এই 2টা মিলে অ্যালকিন বানায়। তাহলে অ্যান্সার বুঝছো তো, যে কেন এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে, কারণ আসলে এটার 2 অণু লাগতেছে এবং 2 অণু নিজেদের মাঝে বিক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি একদম সমতা করতে চাও, তাহলে এখানে কিন্তু জিঙ্কও লাগবে, তোমার 2 অণু জিঙ্ক লাগবে। কারণ কি, যে 1 অণু জিঙ্ক এই কার্বন থেকে, এই অণু থেকে ক্লোরিন 2টা নিয়ে যাচ্ছে, আর 1 অণু জিঙ্ক আর 1 অণু থেকে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের
হ্যাঁ 2 অণু যদি জিঙ্ক দিয়ে দাও তাহলে এই দেখো এই অ্যালকিনটা তৈরি হয়ে যাচ্ছে CH3। আমরা যদি একটু সুন্দর করে লিখি অ্যালকিনটা দেখো, তাহলে এটা হবে মূল শিকল। ধরো আমরা এমনি বানাইলাম অ্যালকিন, তাহলে এই যে দেখো এতটুকু অংশ হবে মূল শিকল, এই অংশটুকু হবে মূল শিকল। তাহলে এটাকে আমরা একটু সোজা করে লিখি যে CH3 কার্বন, তার সাথে এদিকে আরও একটা কার্বন, তার সাথে CH3, এই যে মূল শিকলটুকু লিখলাম। তারপর এই কার্বনে একটা শাখা হচ্ছে CH3, এই কার্বনে একটা শাখা CH3, তাহলে এই যে একটা শাখা CH3, এই যে আর একটা শাখা CH3, ঠিক আছে। আর সাথে তৈরি হবে আমাদের জিঙ্ক ক্লোরাইড, কিন্তু এটাও হবে 2 অণু। কারণ কি, ওই যে এক কার্বন থেকে 2টা ক্লোরিন, আর এক কার্বন থেকে 2টা ক্লোরিন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের জেম ডাইহ্যালাইড থেকে অ্যালকিন, এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। আরেকটা যদি এক্সাম্পল দেই চলো। আচ্ছা দেখো, এটা সেকেন্ড এক্সাম্পল। এই যে একটা জেম ডাইহ্যালাইড আছে, এখান থেকে অ্যালকিন প্রস্তুতি। তাহলে এই জায়গায় কি হচ্ছে, এই যে একই কার্বনে 2টা ক্লোরিন, তাহলে প্রথম ধাপে কি হয়, এই ক্লোরিন 2টা চলে যায়, এই কার্বনের 2 হাত ফাঁকা হয়। তাহলে এই যে আমাদের এই কার্বনের 2টা হাত ফাঁকা হইল, ঠিক আছে। আর আমরা কি জানি, এরকম সিমিলার আরেকটা অণু আমরা নিচে আঁকাবো। এরকম সিমিলার আরেকটা অণু যদি নিচে আঁকাই, এই যে দেখো সিমিলার আরেক অণু নিচে আঁকাইলাম, এই যে ডাবল বন্ড, এই 2টা ডাবল বন্ডকে আমরা মিলে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সেই অ্যালকিন। তাহলে এটাকে আমরা একটু সোজা করে লিখি তাহলে। তাহলে মূল শিকল কতটুকু হবে দেখো, এই যে এখান থেকে শুরু করে সবচেয়ে বড় শিকলটা হচ্ছে মূল শিকল, এই যে এটা হচ্ছে মূল শিকল। তাহলে এতটুকু যদি আমরা লিখি, দেখো কয় কার্বন আছে, 1 2 3 4 5 6। তাহলে যে 6 কার্বনের একটা মূল শিকল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 কার্বনের একটা মূল শিকল। তার আবার 3 নম্বরে আছে একটা ডাবল বন্ড, তাহলে 1 2 3, এই যে 3-এ একটা ডাবল বন্ড আছে। আর কি হচ্ছে তোমার 2, আর এদিকে 5 নাম্বার কার্বনে একটা করে শাখা, এই যে 2 আর হচ্ছে এই যে 5 নাম্বার কার্বনে একটা করে শাখা হলো। তাহলে একদম কি হচ্ছে, মানে খুব বেশি কিন্তু কঠিন না। জাস্ট আমরা কি করব, এখানে 2 অণু চিন্তা করা লাগবে তোমার, যে এক অণু থেকে 2টা ক্লোরিন যাবে, আর এক অণু থেকে 2টা ক্লোরিন যাবে, ওই 2টা কার্বনের মাঝে ডাবল বন্ড হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ভিসিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন। তো তোমাদের পরীক্ষায় আসার মতো এখান থেকে ওই যে একটাই কোশ্চিন, ধরো বলতে পারে একটা ভিসিনাল ডাইহ্যালাইড দিয়ে দিল, ভিসিনাল ডাইহ্যালাইড দিয়ে বললো এখান থেকে অ্যালকিন প্রস্তুত করে দেখাও। এখান থেকে তেমন কঠিন কোশ্চিন আসার সম্ভাবনাই হবে না। তাহলে আমরা মোটামুটি ওই অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন এতটুকু অংশ কিন্তু শেষ। জাস্ট বাকি থাকলো সংযোজন বিক্রিয়া, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। তো তোমাদের এটা আমি আগেও পড়াইছি, যখন অ্যালকেনের মধ্যে পড়াই এটা তখন বলে দিছিলাম ওই জায়গায় বার্চ রিডাকশন আর রোজেনমান রিডাকশন 2টা ছিল, কিন্তু বলছিলাম যে বার্চ রিডাকশনের মেকানিজমটা দেখাবো পরে। তো চলো ওইটা আমরা দেখবো এখন।